আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। সঙ্গে আছি আমি শাহনিয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। কুইন্সে প্রথম বাংলাদেশি আমেরিকান সুপ্রিম কোর্ট বিচারপতি হতে যাচ্ছেন সোমা সাঈদ। তৃতীয় পুত্র সন্তানের মা হলেন নিউ ইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের স্ত্রী। যুক্তরাষ্ট্রের ৬,০০০-এর বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল। ট্রাম্পের কড়া অভিবাসন নীতিতে আমেরিকান নাগরিকরাও চিন্তিত, ভাবছেন দেশ ছাড়ার কথা। এবং সেনেগালে স্কুল ফর হাজব্যান্ডস ভালো স্বামী বানানোর অভিনব উদ্যোগ। দর্শক, শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি সোমা সাঈদকে নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছে কুইন্স কাউন্টি ডেমোক্রেটিক পার্টি। এ মনোনয়নের ফলে তিনি আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অন্যতম প্রধান প্রার্থী হিসেবে লড়বেন। নির্বাচিত হলে তিনি হবেন কুইন্সের ইতিহাসে প্রথম মুসলিম ও প্রথম বাংলাদেশি আমেরিকান সুপ্রিম কোর্ট বিচারপতি। 2021 সালে নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি আমেরিকান বিচারক হিসেবে ইতিহাস গড়েন সোমা সাঈদ। 2022 সালের 1 জানুয়ারি দায়িত্ব গ্রহণ করে তিনি বর্তমানে 2032 সাল পর্যন্ত বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিচারক হওয়ার আগে তিনি নিজস্ব আইন সংস্থা পরিচালনা করেছেন এবং রিয়েল এস্টেট, ইমিগ্রেশন ও পারিবারিক আইন সহ নানা ক্ষেত্রে আইনজীবী হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি কুইন্স কাউন্টি উইমেন্স বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তার প্রার্থিতা ঘিরে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। গত 18 আগস্ট এক অনুষ্ঠানে তার পাশে উপস্থিত ছিলেন স্টেট সিনেটর জন লিউ, কুইন্স সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি ও ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী গ্যারি মিরেট, মূলধারার রাজনীতিক মিজান চৌধুরী, সোহেল আহমেদ এবং ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ ও আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর অ্যাটর্নি মঈন চৌধুরীও উপস্থিত ছিলেন। সোমা সাঈদের স্বামী মিজানুর রহমান চৌধুরীর পৈতৃক বাড়ি মৌলভীবাজার জেলার আকাইখুড়া ইউনিয়নে। তার ভাই বোরহান চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারে এসেছে নতুন অতিথি। তার স্ত্রী জামিলা ইসলাম 17 আগস্ট এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে আরহাম। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের প্রধান জেসি কার্টিস বলেন, দিদারুলের সন্তানরা তাদের বাবার সাহস ও সেবার উত্তরাধিকার বহন করবে। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। গত 28 জুলাই নিউ ইয়র্ক সিটির 345 পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতল ভবনে বন্দুকধারীর হামলায় 4 জনের সঙ্গেই দিদারুল ইসলাম নিহত হন। পরে তাকে মরণোত্তর ডিটেকটিভ পদে উন্নীত করা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। যুক্তরাষ্ট্র 6,০০০-এর বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। স্টেট ডিপার্টমেন্ট জানায়, ভিসা বাতিলের কারণ হিসেবে মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা, মার্কিন আইন লঙ্ঘন, হামলা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি ও সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগ আনা হয়েছে। বিবিসি জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়। তদন্ত শেষে ভিসা বাতিলের সিদ্ধান্ত হয়। অভিযোগের মধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপ স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়নি। তবে মার্কিন কর্তৃপক্ষ বলছে, সংশ্লিষ্টদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যক্রমও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গাজার পক্ষে প্রতিবাদে অংশ নেয়া কিছু শিক্ষার্থীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে গাজার বাসিন্দাদের সব ধরনের ভ্রমণ ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে শুধু অনিবন্ধিত অভিবাসীরাই নয়, অনেক মার্কিন নাগরিকও দেশ ছাড়ার কথা ভাবছেন। জানা গেছে, ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশ ছাড়তে উৎসাহিত করতে বিজ্ঞাপন প্রচার ও আর্থিক প্রণোদনা দিয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া নাগরিকদের মধ্যেও। এদিকে অনেকে নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা খুঁজতে দ্বৈত নাগরিকত্ব নিচ্ছেন। শুধু যুক্তরাজ্যে চলতি বছরের প্রথম 3 মাসেই রেকর্ড 1931 জন আমেরিকান নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। কানাডাতেও একই প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা ও বিভাজন অনেক মার্কিনীকে বিদেশে সরে যাওয়ার চিন্তা করতে বাধ্য করছে। পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে শুরু হয়েছে অভিনব প্রকল্প স্কুল ফর হাজব্যান্ডস।
যেখানে পুরুষদের প্রশিক্ষণ দিয়ে নারী ও শিশু স্বাস্থ্য, গর্ভাবস্থা ও লিঙ্গ সমতা বিষয়ে সচেতন করা হচ্ছে। জাতিসংঘের সহায়তায় পরিচালিত এই উদ্যোগে ধর্মীয় ও সামাজিক প্রভাবশালী পুরুষরা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণপ্রাপ্তরা মসজিদ ও সমাজে নারীর অধিকার, স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে সচেতনতা তৈরি করছেন। প্রথমে অনেকেই হাস্যকর মনে করলেও এখন প্রশংসা করছেন। 2011 সালে চালু হওয়া প্রকল্পে 20টির বেশি স্কুলে 300-এর বেশি পুরুষ প্রশিক্ষণ নিচ্ছেন। এর ফলে জোরপূর্বক বাল্যবিবাহ কমেছে, নারীরা সহজে স্বাস্থ্যসেবায় পৌঁছাচ্ছেন এবং পরিবার পরিকল্পনায় পুরুষদের অংশগ্রহণ বেড়েছে। দর্শক, এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। আটলান্টিক সিটিতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উৎসব। নিউ ইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অভিষেক। আন্তর্জাতিক মানের ভোট করতে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন দিয়ে বিদায় নেবে বর্তমান সরকার, বললেন আইন উপদেষ্টা। দর্শক, আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আটলান্টিক সিটিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল জন্মাষ্টমী উৎসব। দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক পর্বে প্রবাসী হিন্দু সম্প্রদায়ের ভক্তরা অংশ নিয়ে মহাসমারোহে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি পালন করেন। ধর্মসভায় শিল্পীরা বিভিন্ন পর্বে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন। ভক্তিমূলক গান, পূজা অর্চনা, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। প্রবাসীদের উপস্থিতিতে উৎসব ছিল আনন্দঘন ও উৎসাহব্যঞ্জক। দিনব্যাপী কার্যক্রম শেষে কেক কাটার মধ্য দিয়ে জন্মাষ্টমীর সমাপনী হয়, যা উপস্থিতদের মধ্যে উৎসবের আবহ আরও গভীর করে তোলে। এ সময় আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন এর সদস্য সুব্রত চৌধুরী এবং পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান। পাশাপাশি তারা বলেন, এই ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন প্রবাসে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করে। তারা অনুষ্ঠান সফল করায় আয়োজক ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান। নিউ ইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির বর্ণাঢ্য অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এ অভিষেক অনুষ্ঠান শুরু হয়। এরপরই নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করানো হয়। অভিষেক উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হওয়া এই আয়োজনে অতিথিরা নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। বক্তারা বলেন, ব্রঙ্কস সহ পুরো নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ, শিক্ষা, সংস্কৃতি ও ঐক্যবদ্ধ সম্প্রদায় গঠনে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে। নবগঠিত কমিটির সভাপতি মামুন ইসলাম ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহিন কমিউনিটির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ডের রূপ দিতে নির্বাচন কমিশনকে 4 মিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ দেবে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর একথা বলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে অগ্রগতির সহযাত্রী হিসেবে কাজ করছে। 2026 সালের শুরুর দিকে ভোটের দিকে এগোচ্ছে দেশ। তিনি বলেন, আজ আমি বিশেষভাবে এসেছি বাংলাদেশ নির্বাচন কমিশনকে জানাতে যে ইউরোপীয় ইউনিয়ন 4 মিলিয়ন ইউরোর বেশি সহায়তা দেবে, যাতে বাংলাদেশ আন্তর্জাতিক মান বজায় রেখে নির্বাচন আয়োজন করতে পারে। এটি একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক। আগামীতে এ নিয়ে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাব আমরা। নির্বাচন নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা আরও বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে সবকিছুই এই লক্ষ্য মাথায় রেখেই পরিচালিত হচ্ছে। আমরা এটিই মাথায় রাখছি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দল বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে, ওইটা একটা রাজনৈতিক প্রক্রিয়া। আপনারা এটা সব সময় দেখেছেন।
বাংলাদেশে ট্র্যাডিশনালি এসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওরকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তায় খুব বেশি গুণগত পরিবর্তন হয়নি, ফলে নির্বাচনের সময়ে কে কি বলবেন এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।